বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। ইরি বাস হেব্বি তো কি পক্ষীরাজ ঘোড়া। আমি তোকে অঙ্কের হোমওয়ার্কের কথা বলছি আর তুই বলছিস পক্ষীরাজ ঘোড়ার কথা। ইস, আমাদের যদি একটা পক্ষীরাজ ঘোড়া থাকতো না, কি হতো শুনি? যেখানে সেখানে যখন তখন উড়ে চলে যেতে পারতাম। রূপকথার গল্পে সব রাজকুমার রাই তো ওই পক্ষীরাজ ঘোড়ায় চেপে অনায়াসে দুধ সাগর লালবাগ সব টপকে টপকে রাজকুমারীদের উদ্ধার করতে যায়। তুই আপাতত অঙ্কগুলো করে আমাকে উদ্ধার কর ভাই, নয়তো বাটুলদারও হাত থেকে তোকে উদ্ধার করার ক্ষমতা আমার নেই রে সোনা। রাখ তোর বাটুলদা, থাক তোর অঙ্ক, এই আমি চললাম। কোথায় চললি তুই? উদ্ধার করতে কি বাবা 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 বাটুলদা, মানে ইয়ে মানে তুমি মানে মানে উদ্ধার। কোথায় চললি এই অসময়ে? ইয়ে মানে মানে ভাবলাম এই এই একটু দেখে আসি পাই কিনা। কি দেখে আসতে যাচ্ছিস? কি চাই তোর? ইয়ে মানে পক্ষীরাজ ঘোড়া। বাটুল্লা বাটুল্লা, আমি না একটা পক্ষীরাজ ঘোড়া পুষবো। কি? একেই বলে কপাল রে ভাই, মাই কপালস। কোথায় আমার হাতে চকচকে তরবারি থাকার কথা, পক্ষীরাজ ঘোড়ায় চেপে রে রে করে যুদ্ধ করার কথা, তার বদলে বাটুলদা হাতে ঝাঁটা বালতি ধরিয়ে দিল। পানিশমেন্ট দেবার স্টাইলটা কেমন চেঞ্জিং হয়ে যাচ্ছে। ও আর যে পারছি না, যেভাবেই হোক আমাকে আমাকে আরে আরে এটা কি? এটা তো একটা ছবি মনে হচ্ছে। এত ছবি তো, আরে বাটুলদা, বাটুলদার পাশে এগুলো কি? আইডিয়া, বিচ্ছুস আইডিয়াস কামস। এক্ষুনি বাটুলদাকে ছবিটা দিতে হবে আর বলতে হবে কত কষ্ট করে বাড়ির প্রতিটা আনাচে কানাচে ঝাড়ু দিতে দিতে এই মহামূল্যবান ছবিটা উদ্ধার করেছি বাটুলদা। একেই বলে কপাল রে ভাই, কপাল। দিস ইজ বিচ্ছুস কপাল। মূল্যবান তো বটেই, তোরা জানিস না এই ছবির পেছনে লুকিয়ে রয়েছে কত বড় এক ইতিহাস। আবার ইতিহাস? তুই থাম তো বিচ্ছু। ও বাটুলদা, এই ছবিটার পেছনে ইতিহাস লুকিয়ে? ইন্টারেস্টিং। আমারই দোষ রে বাচ্চু, ছবিটাকে আমি যত্ন করে রাখতে পারিনি। এই যে দেখছিস, ইনি হলেন সুরজগড়ের রাজা অমর প্রতাপ, আর এই যে উনি হলেন অমর প্রতাপের মা যজ্ঞেশ্বরী দেবী। রাজা অমর প্রতাপ, যজ্ঞেশ্বরী দেবী, এরা কারা বাটুলদা? আর ওই কি বললে সুরজগড় নাকি? হ্যাঁ, সুরজগড় আর চন্দ্রপুরা, এই দুই রাজ্যের কাহিনী লুকিয়ে আছে এই ছবির মধ্যে। সুরজগড় ছিল পশ্চিমঘাট পর্বতের নিচে অবস্থিত একটা ছোট রাজ্য, আর চন্দ্রপুরা রাজ্যটি ছিল পাহাড়ের উপর অবস্থিত। চন্দ্রপুরার রাজা কে ছিলেন বাটুলদা? রাজা শশাঙ্ক রাও। এই শশাঙ্ক রাও ছিলেন সম্পর্কে সুরজগড়ের রাজা অমর প্রতাপের মামা। অমর প্রতাপের মা রাজমাতা যজ্ঞেশ্বরী দেবীর একমাত্র ভাই ছিল
চন্দ্রপুরা শশাঙ্ক রাও। সমস্যাটা তাহলে কোথায়? সমস্যা নো সমস্যা। দুই রাজ্য খালি যুদ্ধ করত, শেষে বাটুল না গিয়ে দুজনকে ঠান্ডা করে দেয়, সোজা হিসাব। একদমই না, বরং মা যজ্ঞেশ্বরী দেবীকে রাজা অমর প্রতাপ কথা দিয়েছিলেন কোনোদিন তিনি মামা শশাঙ্ক রাওয়ের চন্দ্রপুরা রাজ্য আক্রমণ করবেন না। বরং যজ্ঞেশ্বরী দেবীর আদেশে অমর প্রতাপ প্রতি মাসে পাহাড়ের উপর চন্দ্রপুরা রাজ্যে 1000 ঘোড়ার রসদ, মানে চাল ডাল খাদ্য সামগ্রী এসব পাঠাতেন। কেন বাটুলদা? আসলে চন্দ্রপুরা রাজ্যটা পাহাড়ের উপরে হবার জন্য সেখানে পাথুরে জমিতে ফসল ফলত না। তাই ভাইকে সাহায্য করবার জন্য যজ্ঞেশ্বরী দেবী প্রতি মাসে এমন চাল ডাল সহ দরকারি সামগ্রী পাঠানোর ব্যবস্থা করেছিলেন। বাবা, কিন্তু তোমার ছবি ওদের সাথে উঠলে কেমন করে বাটুলদা, সেটা তো বলো। লোভ, লোভে পড়লে মানুষ কত খারাপ কাজ করতে পারে তার চরম উদাহরণ হলো ওই শশাঙ্ক রাও। প্রতি মাসে 1000 ঘোড়া রসদ বিনামূল্যে বিনা পরিশ্রমে পেয়ে যেতেন ওই শশাঙ্ক রাও, আর ঠিক এটাই হলো ওর সর্বনাশের কারণ। আর কতদিন মাত্র 1000 ঘোড়া রসদ সাহায্য নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হবে? না, ওই সুরজগড়ের রাজ্যটাই যদি আমার হয় তাহলে তো এভাবে আমাকে ওই অমর প্রতাপের সাহায্য দিয়ে বাঁচতে হয় না। ওই সুরজগড়ের রাজ্যের দখল আমাকে নিতেই হবে, নিতেই হবে। এই চন্দ্রপুরা আর ওই সুরজগড়, দুই রাজ্যের রাজাই হব আমি। হ্যাঁ হ্যাঁ, আমি এই শশাঙ্ক রাও। শশাঙ্ক রাওয়ের মনে যখন এমন বিশ্বাসঘাতকতার বীজ বপন হচ্ছে, ঠিক এই সময় সুরজগড়ের গুপ্তচর খবর আনলেন। এসব কি বলছেন সুরসেন? আমি বিশ্বাস করি না আমার ভাই শশাঙ্ক এতটা অকৃতজ্ঞ। অপরাধ নেবেন না রাজমাতা, তবে আমার এই খবরে কোনো ভুল নেই। আমরা যে ঘোড়াগুলো করে রসদ পাঠাতাম প্রতিবারই 200-300 ঘোড়া ওই শশাঙ্ক রাও ফেরত পাঠাতেন না। এভাবে উনি এখন প্রায় লক্ষাধিক ঘোড়া নিজের অধীনে করেছেন এবং সেই ঘোড়াগুলোকে এখন কাজে লাগাবেন আমাদের রাজ্য আক্রমণে। প্রায় লক্ষাধিক অশ্বারোহী বাহিনী যুদ্ধ সাজে প্রস্তুত হচ্ছে ওই পাহাড়ের উপর থেকে নেমে আসবার জন্য। না না, এ হতে পারে না। এত বড় ষড়যন্ত্র। অমর প্রতাপ, অমর প্রতাপ, তুই যদি আমার ছেলে হয়ে থাকিস তবে বিশ্বাস ভঙ্গের যোগ্য জবাব তুই দিবি। আক্রমণ কর, আক্রমণ কর ওই চন্দ্রপুরা। ফিরিয়ে নিলাম আমি আমার কথা। না মা, না, এ বড় কঠিন কাজ। বোঝার চেষ্টা করুন, চন্দ্রপুরা রাজ্য হলো পাহাড়ের ওপরে, আমাদের রাজ্য পাহাড়ের নিচে। অত উঁচুতে উঠে চন্দ্রপুরা আক্রমণ করবার জন্য দরকার প্রচুর ঘোড়া। সৈন্যরা ঘোড়ায় চেপে পাহাড়ে চড়বে নয়তো। তাহলে ঘোড়ায় চড়েই পাহাড়ের উপর সৈন্য পাঠাতে আদেশ কর। মা, আপনি শুনলেন না আমাদের এই গুপ্তচর সুরসেন কি বললেন? মামা শশাঙ্ক রাওয়ের কাছে এখন প্রায় লক্ষাধিক ঘোড়ার বাহিনী মজুত আছে। ওরা একসঙ্গে ওপর থেকে নিচে নেমে এলে ওদের সামনে আমাদের সৈন্যরা কোনো প্রতিরোধী করতে পারবে না। কেন আমরা পারবো না? কেন? প্রথমত মামাকে প্রতি মাসে 1000 ঘোড়ার রসদ পাঠাতে হতো। মামা রসদ রেখে সমস্ত ঘোড়া ফেরত পাঠাতেন না। শুনলেন তো আপনি সে কথা। এভাবেই এখন আমাদের ঘোড়ার সংখ্যা খুব কমে এসেছে। গত মাসে তো পুরো 1000 ঘোড়াও পাঠাতে পারিনি, পরে আবার পাঠাবো ভেবেছিলাম। বুঝেছি, ওর প্রতি আমার ভালোবাসার দুর্বলতার সুযোগে ও ধীরে ধীরে আমাদের কত বড় শত্রু হয়ে উঠেছে। আমার জন্যই আমার কথা রাখতে গিয়ে আজ তুই এত বড় বিপদের মুখে পড়লি। আপনি চিন্তা করবেন না মা, এমন সংকটের সময় আমার এক বন্ধু বোধ করি আমাকে সাহায্য করতে পারেন। আমি আজই তার কাছে লোক পাঠাচ্ছি। সুরসেন। বলুন মহারাজ। আর এখানেই তোমার এন্ট্রি। কি ভয়ানক দুষ্ট বুদ্ধি শশাঙ্ক রাওয়ের! রাজা অমর প্রতাপের ঘোড়াগুলো নিয়ে উনি নিজের অশ্বারোহী বাহিনী তৈরি করলেন, আবার নিজের ভাগ্নের রাজ্য দখল করবেন ওই বাহিনীকেই কাজে লাগালেন। তারপর বাটুলদা তুমি কি করলে? আচ্ছা বাটুলা, রাজা অমর প্রতাপ
আরো ঘোড়া কিনে নিলেই তো পারতেন। দেশে কি সব ঘোড়া শেষ হয়ে গেছিল? সেটাই তো বলছি। এবার শোন না, আমি তো অমর প্রতাপের দূতের সঙ্গে পৌঁছে গেলাম সুরজগড়। ওই যে, ওই দেখো চন্দ্রপুরার দুর্গ। বন্ধু, এবার তুমি বলো, ঘোড়া ছাড়া অত উঁচুতে আমাদের সৈন্যরা উঠবে কেমন করে? পায়ে হেঁটে উঠতেই তো ওরা ক্লান্ত হয়ে পড়বে। আমরা আরো ঘোড়ার ব্যবস্থা করতে পারি না? নিশ্চয়ই পারি, কিন্তু আমাদের গুপ্তচরের সংবাদ যদি সঠিক হয়, তবে মামা শশাঙ্করাও আজকালের মধ্যেই ওই পাহাড়ের ওপর থেকে সুবিশাল অশ্বারোহী বাহিনী নিয়ে নেমে আসবেন। ওরা একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত। এই অবস্থায় আমরা ব্যস্ত থাকবো নতুন ঘোড়া জোগাড় করতে? তাছাড়া ঘোড়া আনলেই তো হবে না, তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে, পাহাড়ে চড়া অভ্যেস করতে হবে। না না বন্ধু, এ বোধহয় সম্ভব নয়। বুঝলাম। আর এটাও বুঝতে পারছি মায়ের আদেশ পালন করতে গিয়ে তুমি অন্য কিছু আর ভাবনি। না মাটুল না, প্রথমত আমার যা সৈন্যবাহিনী আছে তাতে আমাদের এই সুরজগড়ের সুরক্ষা বেশ ভালো মতোই সম্ভব, কিন্তু কখনোই ভাবিনি এত সুবিশাল অশ্ববাহিনীর আক্রমণের মুখে পড়তে চলেছি আমরা। আমি ভাবতাম বহিঃশত্রুর আক্রমণ হলে আমরা মামা ভাগ্নে মিলে প্রতিরোধ করব, তাই আমি মামার ভালোর জন্যই এবং মায়ের কথাতেই এতদিন ওদিকে নজর দেবার কথা ভাবিনি। সত্যি আমারই ভুল। না রাজা, মায়ের আদেশ পালন করা কখনোই ভুল হতে পারে না। তুমি আজ তোমার প্রকৃত শত্রুকে চিনতে পেরেছ, এটাই বা কম কিসের? তুমি নিশ্চিন্ত থাকো, আমি তো এসে পড়েছি। আমার উপর কি কোনো ভরসাই নেই রাজা? না না, আসলে তুমিও তো মানুষ। তুমি যত শক্তিশালী হও না কেন, আমি জানি তুমি পাহাড় ভেঙে ওই চন্দ্রপুরে পৌঁছে যাবে, কিন্তু তারপর একা একজন মানুষ 1 লক্ষ অশ্বারোহীর সঙ্গে যুদ্ধ করবে? এ কি সম্ভব? না না বাটুল, আমি তো কোনো উপায় আর দেখছি না। আমি তো দেখতে পাচ্ছি রাজা, যেখানে সব রাস্তা বন্ধ হয়ে যায় সেখান থেকেই তো নতুন পথ খুঁজে নিয়ে চলতে হয়, আর সেই চলতে পারাটাই তো আনন্দ, কি তাই না? দেখো, শুধু শক্তি দিয়ে ওই ধুরন্ধর শশাঙ্ক রাওয়ের সাথে এঁটে ওঠা যাবে না, ওকে জব্দ করতে দরকার বুদ্ধি। শোনো রাজা, এই মুহূর্তে ওর সব থেকে বড় শক্তি ওর ওই অশ্বারোহী বাহিনী, তাই না? হ্যাঁ, একদম তাই। এখানেই আমাদের প্রথম আঘাতটা হানতে হবে। কিভাবে? 1 লক্ষ কেন, 10 লক্ষ অশ্বারোহী বাহিনীও কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না ওই শশাঙ্ক রাও নিজে যুদ্ধ ঘোষণা করছেন। একদম ঠিক বলেছ, এটাই তো যুদ্ধের নীতি। ওই বাহিনী তো রাজা শশাঙ্ক রাওয়ের অধীনেই যুদ্ধ করবে। ব্যাস, আমাদের প্রথম কাজ শশাঙ্ক রাও যেন সহজেই যুদ্ধ ঘোষণা করে দিতে না পারেন, তাহলে কিন্তু ওর বাহিনী হই হই করে নেমে আসা শুরু করবে। আমরা তার বদলে শশাঙ্ক রাওকে প্রথমে নিচে নামিয়ে আনব। কিন্তু কিভাবে? বাটুল, মামা কিন্তু খুব ধুরন্ধর, খুবই চতুর। উনি আমাদের পরিকল্পনা বুঝতে পারবেন। রাজা, তোমার মামা চতুর ধুরন্ধর একথা যেমন সত্য, আবার এটাও তুমি অস্বীকার করতে পারবে না যে শশাঙ্ক রাও একজন মহালোভী মানুষ। ঠিক ঠিক বলেছ। তাহলে এখন আমি যা বলবো তাই করো। ডাকো তোমার গুপ্তচরকে, ওই হবে আমাদের দূত। সুরসেন! এতদিনে তোমাদের রাজমাতা মানে আমার দিদি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। অপরাধ নেবেন না মহারাজ, ওই চিঠিতে রাজমাতা কি বার্তা লিখেছেন আমি জানি না। তোমাদের রাজমাতা ওই সুরজগড়ের রাজ্য আমাকে শাসন করতে অনুরোধ করেছে। সে কি? হ্যাঁ, এমনিতেই ওই সুরজগড় আমি দখল করতাম। হয়তো দিদি বুঝতে পেরেছেন আমার অভিসন্ধি, তাই যুদ্ধ এড়াতে এমন সন্ধি প্রস্তাব পাঠিয়েছেন। যতই হোক, নিজের ছেলের পরাজয় কোনো মার দেখতে চান?
তাছাড়া দিদি আমাকেও তো কম ভালোবাসেন না। ভাইয়ের জন্য দিদি এতটুকু করলে আর দোষের কি? বিনা যুদ্ধে যদি সুরজগড় পাওয়া যায় তবে যুদ্ধের আর প্রয়োজন কি? হ্যাঁ দূত, বলো গিয়ে তুমি রাজমাতাকে আমি আজ রাতেই রওনা দিচ্ছি, কাল ভোরেই পৌঁছে যাব সুরজগড়। তারপরে দেখি দিদির মতলবটা আসলে কি। বাটুল, তোমার প্রথম চালটা সফল। শশাঙ্করাও আজ রাতেই রওনা দিচ্ছেন। আর আজ রাতেই আমি উঠছি ওই চন্দ্রপুরা দুর্গে। এই সুযোগটাই তো চেয়েছিলাম রাজা। শশাঙ্করাও হীন চন্দ্রপুরা আমাকে কাজে লাগাতে হবে। এই যে ভয়ানক ঝুঁকির ব্যাপার বাটুল, এক রাতের মধ্যে তুমি পাহাড়ে চড়ে ওই দুর্গে পৌঁছতে পারবে? কারণ ঘোড়ায় চড়ে গেলে যে পথের মধ্যে মামার সঙ্গে দেখা হয়ে যাবে তোমার। বন্ধু, বাকি কাজটা আমার উপর ছেড়ে দাও, কি তাই না? শশাঙ্ক, আমার ভাবতেও লজ্জা করছে। এমন একজন অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক আমার ভাই। ছি ছি। আমারও ভাবতে অবাক লাগছে, এমন মিথ্যের আশ্রয় নিয়ে আমাকে ডেকে নিয়ে এসে বন্দি করা হলো। না মামা, আপনাকে বন্দী হিসেবে ভাবতেও ইচ্ছা করছে না। তবে এইটুকু বলতে ইচ্ছা করছে, আমার মার কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি চন্দ্রপুরা কোনোদিন দখল করব না। এটা জেনেও কিভাবে আমাদের রাজ্য আক্রমণ করবার মতলব আপনি করতে পারলেন? এই ষড়যন্ত্র কি যুদ্ধের রীতিবিরুদ্ধ নয়? শশাঙ্ক, তোর কাজের উচিত শিক্ষা তুই পাবি। আমি আমার কথা ফিরিয়ে নিয়েছি। ছি 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 ছি, আমার পাঠানো ঘোড়া চুরি করে আমার রাজ্যকেই আক্রমণ। অমর প্রতাপ, তুই এর যোগ্য জবাব দিবি, এটাই আমার নির্দেশ। ভাগ্নে, তোমার মামাকে এখনো দেখছি চিনতে পারলে না। তুমি কি করে ভাবলে আমি এমন কিছু যে হতে পারে তার অনুমান করিনি? আমি যদি প্রহরের আগে চন্দ্রপুরায় না ফিরে যাই তবে আমার সৈন্যরাই সুরজগড় আক্রমণ করবে, এমন নির্দেশই আমি দিয়ে এসেছি। এবং তুমি ঠিক করো, আমাকে বন্দি করবে নাকি ছেড়ে দেবে।
আমি রাজা শশাঙ্ক রাওয়ের দূত হিসেবেই তোমাদের কাছে এসেছি। পাহাড়ের মধ্যে রাজাকে ওই সুরজগড়ের সৈন্যরা বন্দী করেছে দেখলাম, সেই খবরই আমি তোমাদের দিতে এসেছি। রাজা আমার মাধ্যমে তোমাদের নির্দেশ দিয়ে পাঠিয়েছেন 1 লক্ষ ঘোড়া ওই সুরজগড়ে পাঠিয়ে দিতে, তাহলেই ওরা রাজাকে মুক্তি দেবেন। দ্বীপ প্রহরের মধ্যে সমস্ত ঘোড়া সুরজগড়ে না পৌঁছলে অমর প্রতাপ রাজা শশাঙ্ক রাওকে মেরে ফেলবেন। এবার তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তবে আমাকে বন্দী করে রেখে দাও, তবে মনে রেখো রাজার নির্দেশ মতো ঘোড়া না পাঠালে রাজার মৃত্যু হতে পারে, আর এর জন্য কিন্তু দায়ী থাকবে তোমরা। এরপর অমর প্রতাপে চন্দ্রপুরা আক্রমণ করলে তোমরাও বাঁচতে পারবে না। এবার তোমরাই ঠিক করো তোমরা কি করবে। আমাকে বন্দী করে রাখলে লাভ, না তোমাদের রাজা শশাঙ্ক রাও যে নির্দেশ দিয়েছেন সেটা পালন করা তোমাদের কর্তব্য। রাজার নির্দেশ পালন করতেই হবে। দ্বীপ্রহর তো হয়ে এলো, এদিকে বাঁটুলের কোনো খবর নেই। চন্দ্রপুরার সৈন্যরা কি ওকে একই দেখছি। শশাঙ্ক রাও দেখো, তোমার সৈন্যের বদলে শুধু ঘোড়া নেমে আসছে। দেখো দেখো, সত্যের জয় সর্বত্র। বাঁটুল বাঁটুল বাঁটুল, কোথায় তুমি? তারপর তো রাজমাতা যজ্ঞেশ্বরী দেবী ওর ভাই ওই শশাঙ্ক রাওকে বন্দী করবার নির্দেশ দিলেন। অমর প্রতাপ ওর ঘোড়াগুলো ফিরে পেলেন। শেষ বয়সে রাজমাতা চন্দ্রপুরায় গিয়ে থাকতে লাগলেন। ফিরে আসবার আগে এই ছবি আঁকিয়েছিলেন রাজা অমর প্রতাপ। এই ছবিটাই তো খুঁজে পাচ্ছিলাম না। বাঁটুলদা, তোমাকে যত দেখছি, যত জানছি, তত মুগ্ধ হচ্ছি। তোমার শক্তি, তোমার বুদ্ধি, তোমার সাহস, এই সবই যেন অন্যরকম, সাধারণের সঙ্গে একদম মেলে না। দূর বোকা, বুদ্ধি, যুক্তি, সাহস, শক্তি এসব সকলেরই থাকে, শুধু ঠিক মতো প্রয়োগ করতে হয়। তাহলেই বোঝা যায় সমস্যা যত কঠিনই হোক না কেন সমাধান ঠিকই আছে। কি তাই না? হা 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 হা।